ওকে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে আজকের অনলাইন ক্লাসে আমার আলোচনা হবে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের তরঙ্গের নবম অধ্যায় তরঙ্গ বিষয়ে দ্বিতীয় অংশ। আমরা প্রথম ক্লাসে তোমাদের সাথে তরঙ্গের মৌলিক ধারণা নিয়ে আলোচনা করেছি। আজকে তরঙ্গের পারস্পরিক ক্রিয়া নিয়ে আলোচনা হবে। গত ক্লাসে আমরা তরঙ্গের পারস্পরিক ক্রিয়ার একটি বিষয় আলোচনা করেছি, তোমাদের নিশ্চয়ই মনে আছে। সেটি কী ছিল? সেটি ছিল স্থির তরঙ্গের সৃষ্টি। স্থির তরঙ্গ যেহেতু উপরিপাতনেরই একটি ঘটনা এবং দুটি তরঙ্গের পারস্পরিক ক্রিয়ায় সৃষ্টি হয়, সেই জন্য এটিকেও আজকে টপিকের একটি বিষয় হিসেবে আমরা ধরতে পারি। সেটি নিয়ে আলোচনা আমাদের হয়ে গেছে। আজকে আমরা আলোচনা করব ব্যতিচার, বিট এবং অনুনাদ, এই তিনটি বিষয় নিয়ে। তাহলে ব্যতিচার কি? ব্যতিচার হচ্ছে যে প্রায় সমান বিস্তার ও কম্পাঙ্কের দুটি তরঙ্গ যদি পরস্পরের উপর আপতিত হয় তাহলে কখনো তীব্র তরঙ্গের সৃষ্টি হয় অথবা মৃদু তরঙ্গের সৃষ্টি হয়, অর্থাৎ কখনো প্রবল কখনো ক্ষীণ হয়। এই ঘটনাকে আমরা ব্যতিচার বলি। আমরা যদি গাণিতিকভাবে ব্যতিচার আলোচনা করি তাহলে আমাদের দুইটি সমীকরণ নিয়ে আলোচনা করতে হবে। তোমরা নিচের অংশ দুটি নিচে লিখে ফেলছ। এখন আমরা ব্যতিচারের বিষয়টি নিয়ে আলোচনা করি। দুটি তরঙ্গ y on equal to a sin twice by lambda vt minus x1 y2 is equal to a sin twice by lambda vt minus x2। লক্ষ্য করো, আমাদের দুটি তরঙ্গ, নাম্বার 1 ইকুয়েশন প্রথম তরঙ্গের সমীকরণ, আর দ্বিতীয়টি হচ্ছে নাম্বার 2। এখন তরঙ্গ দুটির বিস্তার, কম্পাঙ্ক, বেগ সবই কিন্তু একই আছে, শুধু অনুভূমিক সরণ ভিন্ন, x1 ও x2 এই দুটি ভিন্ন। তাহলে এই দুটি তরঙ্গ যখন একই দিক থেকে বা পরস্পর বিপরীত দিক থেকে একে অপরের উপর আপতিত হবে, সেক্ষেত্রে আমাদের ব্যতিচারের সৃষ্টি হবে। যদি একই দিকে আপতিত হয়, একই দিক থেকে পরস্পরের উপর আপতিত হয়, তখন গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে। যে ব্যতিচার সৃষ্টি হবে সেটি হবে গঠনমূলক। আর যদি বিপরীত দিক থেকে পরস্পরের উপর আপতিত হয়, সেক্ষেত্রে যে ব্যতিচার সৃষ্টি হবে সেটি হবে ধ্বংসাত্মক ব্যতিচার। আমরা আগের ক্লাসে স্থির তরঙ্গ নিয়ে আলোচনা করেছি। সেটির সাথে এখানে পার্থক্য কোথায়? পার্থক্য শুধু সরণের ক্ষেত্রে। আমরা যদি সরণ দুইটাকে একই লিখি তাহলে আমাদের স্থির তরঙ্গের সাথে এটির কোনো আর পার্থক্য থাকে না। শুধু অর্থাৎ আমরা কোন শর্তে এই ব্যতিচার থেকে স্থির তরঙ্গ পাবো, তোমরা যদি খেয়াল করো তাহলে দেখবে, যদি আমাদের এই সরণ দুটি একই হয়, দ্যাট ইজ এক্স এক্স, এবং সাইনটি বিপরীত হয়, অর্থাৎ একটি প্লাস একটি মাইনাস, তাহলে বলা যাবে বিপরীতমুখী উপরিপাতন এবং একই বিস্তার ও কম্পাঙ্কের দুটি তরঙ্গ উপরিপাতনের ফলে যে স্থির তরঙ্গ সৃষ্টি সেটি হবে। কিন্তু এক্ষেত্রে ঘটনাটি একটু পার্থক্য রয়েছে। দেখো, এখানে প্রথম তরঙ্গটি x1, দ্বিতীয় তরঙ্গটি x2। সুতরাং এক্ষেত্রে কিন্তু স্থির তরঙ্গের সৃষ্টি হবে না, সেটি হবে, সেটি বিপরীত দিক থেকে হোক আর একই দিক থেকে হোক, সেক্ষেত্রে ভিন্ন একটি তরঙ্গের সৃষ্টি হবে, যে ঘটনাকে আমরা ব্যতিচার বলে সংজ্ঞায়িত করেছি অলরেডি।
এখন তোমাদের যদি সমষ্টি লব্ধি তরঙ্গ আমরা হিসাব করি, সেটিকে আমরা যদি y1 ধরি, y ক্যাপিটাল Y ইজ ইকুয়াল টু y1 প্লাস y2। এখানে আমরা ধনাত্মক চিহ্ন ব্যবহার করেছি, আবার ঋণাত্মক, দুইটা একই সাথে করতে পারি। কেননা আমাদের ঘটনাটি দুই দিক থেকেই ঘটতে পারে, একই দিক থেকেও ঘটতে পারে। সেক্ষেত্রে আমরা পাবো গঠনমূলক ব্যতিচার, আর যদি বিপরীত দিক থেকে ঘটে সেক্ষেত্রে আমরা পাবো ধ্বংসাত্মক ব্যতিচার, যেটা মাইনাস বিপরীত দিক থেকে প্লাস একই দিক থেকে। আমরা ধরি ধনাত্মক ব্যতিচারের ক্ষেত্রে বা গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে যদি আমি এই কেসটি স্টাডি করি, সেক্ষেত্রে আমরা পাবো y ইকুয়াল টু y1 প্লাস y2। আমরা গত ক্লাসে দেখিয়েছি এই দুইটি সমীকরণকে লিখে কীভাবে যোগ করে লব্ধি তরঙ্গ পাওয়া যায়। এই জন্য এটি আজকে আমরা আলোচনায় নিব না। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো, বইয়েও খুব সহজভাবে এটি করা আছে, তবে তোমাদের সুবিধার্থে একটু আমি মনে করে দিচ্ছি। শুধু এখান থেকে এটিকে কমন নিয়ে, অর্থাৎ আমরা যদি এ কমন নিই তাহলে সংক্ষেপে এ সাইন টুয়াইস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স প্লাস সাইন, যেহেতু এখানে কমন আছে, টুয়াইস পাই বাই ল্যামডা ভিটি, এখানে এক্স ওয়ান, এটি এক্স টু, এইটুকু পার্থক্য। এখন আমরা সাইন সি প্লাস সাইন বি এই সূত্রে নিয়ে এই দুটিকে লব্ধি তরঙ্গ বের করব, যেখানে আমাদের টয়েস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স ওয়ান সি এবং টয়েস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স টু বি। তাহলে আমরা সাইন সি প্লাস সাইন বি এই সূত্রের মাধ্যমে এটিকে প্রতিপাদন করতে পারি। এইটুকু তোমরা বই থেকে দেখে নিবে, আশা করি তোমরা আয়ত্ত করতে পারবে, সমস্যা হবে না। এখন আমরা দ্বিতীয় অংশ, যেটা বিট নিয়ে, তরঙ্গের ব্যতিচার নিয়ে আমাদের আলোচনা এই পদ্ধতি। এখন তরঙ্গের বিট, তাহলে বিট কি? বিট ইংরেজি শব্দ, বাংলা হচ্ছে স্বরকম্প। বিটের ব্যতিচার দুইটি তরঙ্গের পারস্পরিক ক্রিয়ার ফলে সৃষ্টি হয়। বিটের ক্ষেত্রে, ব্যতিচারের ক্ষেত্রে কম্পাঙ্কের মান একই হতে পারে, নাও হতে পারে, কিন্তু বিটের ক্ষেত্রে কম্পাঙ্কের মান একই হওয়া সম্ভব না। অর্থাৎ তরঙ্গ দুইটির কম্পাঙ্কের একটি পার্থক্য থাকতে হবে, না হলে আমাদের বিট সৃষ্টি হবে না। অর্থাৎ একই কম্পাঙ্ক, একই বিস্তার তরঙ্গ দুটি থাকবে ও সামান্য পার্থক্য বিশিষ্ট দুটি তরঙ্গের, কম্পাঙ্কের পার্থক্য বিশিষ্ট দুটি তরঙ্গের উপরিপতনের ফলে যে ঘটনা ঘটে তাকে আমরা বিট বলি। অর্থাৎ বিট যদি আমাদের সৃষ্টি হতে হয়, সেক্ষেত্রে তরঙ্গ দুটির কম্পাঙ্কের মিনিমাম একটি পার্থক্য থাকতে হবে। যেমন আমি বললাম যে y1 একটি তরঙ্গ যার কম্পাঙ্ক, y2 একটি অন্য একটি তরঙ্গ। এই দুইটি তরঙ্গ কি বিট সৃষ্টি করবে? তাহলে বিট সৃষ্টি করতে হলে তাদের কম্পাঙ্কের অবশ্যই একটি পার্থক্য থাকতে হবে। যদি সমান হয় সেক্ষেত্রে ব্যতিচার হবে বা অনুনাদ হবে, কিন্তু যদি সমান না হয় সেক্ষেত্রে কেবল বিট সৃষ্টি হবে। এবং এই সৃষ্ট বিট কি শ্রাব্য হবে না শ্রাব্য হবে না? অর্থাৎ আমরা কি শুনতে পাবো না শুনতে পাবো না? ধরি y1 তরঙ্গের কম্পাঙ্ক 100 হার্টজ কম্পাঙ্ক, আর y2 তরঙ্গের কম্পাঙ্ক 109 হার্টজ। তাহলে এই তরঙ্গ দুটি কি বিট সৃষ্টি করবে? এই তরঙ্গ দুটি বিট সৃষ্টি করবে, কিন্তু এটি আমাদের শ্রাব্যতার সীমার বাইরে, এই জন্য আমরা এটি শুনতে পাবো না। কিন্তু y2 তরঙ্গের কম্পাঙ্ক ধরি আমরা 120 হার্টজ।
120 হার্টজ। সেটি কি আমাদের শ্রাব্য হবে? অর্থাৎ এটি আমাদের কাছে শ্রাব্য হবে না, বাট এটি উপরের অংশটি শ্রাব্য হবে। বিট উভয় ক্ষেত্রেই সৃষ্টি হবে। এখানে বিট সৃষ্টি হবে প্রতি সেকেন্ডে তাদের কম্পাঙ্কের পার্থক্যের সমান সংখ্যক। যেমন Y1 তরঙ্গের 100 হার্টজ, Y2 109 হার্টজ। তাহলে এখানে 1 হার্টজ কম্পাঙ্কের পার্থক্য এক সেকেন্ডে। তাহলে আর দ্বিতীয়টির সাথে আমাদের পার্থক্য হচ্ছে 11 হার্টজ। তাহলে আমাদের শ্রাব্যতার সীমা হচ্ছে সেকেন্ডে, অর্থাৎ 0.1 সেকেন্ড। 0.1 সেকেন্ড তার মানে হচ্ছে 1/10 সেকেন্ড। তো এখন প্রতি সেকেন্ডে যদি আমাদের 10টির বেশি বিট সৃষ্টি হয়, সেক্ষেত্রে আমাদের শ্রাব্যতা বাইরের সীমায় চলে যাবে, অর্থাৎ ধরি 1/20। তাহলে এটি আমাদের শ্রাব্যতার বাইরে, আমাদের রেঞ্জের বাইরে। যদি আমি লিখি 1/5, এটি গ্রেটার দ্যান 1/10। প্রতি সেকেন্ডে যদি 5টি বিট সৃষ্টি হয়, সেটি আমরা শুনতে পাবো, কারণ এটি আমাদের শ্রাব্যতার মান হচ্ছে 0.1 সেকেন্ড, গ্রেটার দ্যান 0.2। তাহলে আমাদের এটি বেশি, তাহলে এটি আমরা শুনতে পাবো, কিন্তু এটি আমরা শুনতে পাবো না। অর্থাৎ প্রতি সেকেন্ডে উৎপন্ন বিটের সংখ্যা যদি 10-এর বেশি হয়, সেটি আমাদের অনুভূতির বাইরে হয়, আমরা শুনতে পাবো না। এখন তোমাদের প্রশ্ন এরকম থাকে, যেমন আমি এই দুটি বিষয়ের উপর আরেকটি বিষয় আমাদের বাকি আছে, সেটি হচ্ছে অনুনাদ। অনুনাদ হচ্ছে যদি দুটি আরোপিত তরঙ্গের কম্পাঙ্ক একই হয়, তাহলে তারা সর্বোচ্চ বিস্তার নিয়ে কম্পিত হয়। এই ঘটনাকে অনুনাদ বলে। যেমন আমাদের দুটি তরঙ্গ একটি অন্যটির উপর আপতিত হল, তাদের কম্পাঙ্ক একই হলে তারা সর্বোচ্চ বিস্তার নিয়ে কম্পিত হবে। অর্থাৎ অনুনাদ এক ধরনের আরোপিত কম্পন, অর্থাৎ যে কম্পন আরোপ করা হয়। কোনো বস্তু যদি অন্য একটি ঘটনার দ্বারা কম্পিত হয়, তাহলে ওই কম্পনকে বলা হয় আরোপিত কম্পন। যেমন আমি একটি বেঞ্চে বসে আছি, বা তোমরা বেঞ্চে বসে আছো, তুমি কাঁপতেছো না, কিন্তু বেঞ্চ কম্পনের কারণে তুমি কম্পিত হচ্ছ। তাহলে ভূমিকম্প হলো, ভূমিকম্পের কারণে বেঞ্চ কম্পিত হচ্ছে, তুমি বেঞ্চের উপর বসা থাকায় বেঞ্চও তুমিও কম্পিত হচ্ছ। তাহলে তোমার উপর কম্পন আরোপ করছে কে? ভূমি বা বেঞ্চ, যেটাই বলো। তাহলে এই কম্পন তোমার নিজস্ব কম্পন না, এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠের ভূমিকম্পের কারণে যে কম্পন হচ্ছে, সেই কম্পনের কারণে তুমি কম্পিত হচ্ছ। এখন যদি তোমারও নিজস্ব একটি কম্পন থাকে এবং সেটি আর ভূপৃষ্ঠ কম্পন একই হয়, তাহলে তুমি সর্বোচ্চ বিস্তার নিয়ে কম্পিত হবে, অর্থাৎ সবচেয়ে বেশি কম্পিত হবে, সেই বিস্তারটি সবচেয়ে বেশি হবে। এটি হচ্ছে অনুনাদ। এই ঘটনাটা কি হচ্ছে অনুনাদ। যেমন আমেরিকায় এরকম একটি ঘটনা ঘটেছিল যে ট্যাকোমা ন্যারোস ব্রিজ মার্চ 1 সময় ভেঙে গিয়েছিল। ঘটনাটির উদাহরণস্বরূপ তোমাদের বইয়ে হয়তো আছে, তোমরা দেখে নেবে। যে ঝুলন্ত ব্রিজের উপর তখন সৈন্যদল তারা এক্সারসাইজ করতেছিল, তখন তাদের কম্পন এবং এই ঝুলন্ত ব্রিজের কম্পন একই হয়, ব্রিজটি সর্বোচ্চ বিস্তার দিয়ে কম্পিত হয়, সেটি ভেঙে যায়। এক্ষেত্রে কোন ঘটনাটি দায়ী? অনুনাদ ঘটনাটি দায়ী। তাহলে আমাদের তৃতীয় পারস্পরিক ক্রিয়ার যে ঘটনাটি, সেটি হলো অনুনাদ। অর্থাৎ তোমাদের প্রশ্ন হতে পারে এক্ষেত্রে অনুনাদ কি? অনুনাদ বিশেষ ধরনের আরোপিত কম্পন ব্যাখ্যা করো। অনুনাদের উপর এরকম প্রশ্ন, এবং এটিকে সৃজনশীল অংশের উদ্দীপকের সাথেও জুড়ে দেওয়া হয়। একটি ঘটনা বর্ণনা করা হয় এবং সেটি কোন ধরনের ঘটনা, অর্থাৎ কোন ঘটনা সেখানে ঘটছে, বিট, অনুনাদ না ব্যতিচার, সেটি ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়। তোমাদের আমি অনুনাদ, ব্যতিচার এবং বিট নিয়ে আলোচনা করেছি। তোমরা দুটি প্রশ্ন লিখে নাও যে বিট ও ব্যতিচারের মধ্যে পার্থক্য কী।
সেটি 4টি পার্থক্য আকারে তৈরি করে নেবে, বই দেওয়া আছে সেখান থেকে দেখবে। যে কোনো বই তুমি পাবে ঠিক। আর অনুনাদ এবং বিটের ভিতরে সম্পর্ক কী, অর্থাৎ পার্থক্যটা কী যদি তোমাকে বলা হয়, যেমন আমি দুটি তরঙ্গের সমীকরণ তোমাকে লিখে দিলাম একটি উদ্দীপকের অংশ হিসাবে, উদ্দীপক হিসাবে দুটি সমীকরণ তরঙ্গের আমি এখানে লিখে দিলাম। যে প্রথম তরঙ্গটি y1, এটি একটি উদ্দীপক ধরে নাও, y1 ইকুয়াল টু 10 sin twice pi by 5 10t minus 50 নাম্বার 1 ইকুয়েশন, প্রথম তরঙ্গের সমীকরণ। নাম্বার 2 y2 equal to 10 sin twice pi by 10 20t minus 100, এটি 2 নং সমীকরণ। এখানে দুটি তরঙ্গের সমীকরণ আমরা বের করেছি, দিয়েছি। এখন তোমাকে প্রশ্ন করা হলো, যেমন এটি দিয়ে আমি একটি সৃজনশীল উদ্দীপক তৈরি করে দিলাম, এটি উদ্দীপক ধরে নাও। তাহলে আমাদের প্রশ্ন হলো নাম্বার ক, এখানে জ্ঞান অংশ, অনুনাদ কি? অনুনাদ কি তোমরা একটু লিখে নাও। নাম্বার 2 আমি বলে দিচ্ছি, অনুনাদ বিশেষ ধরনের আরোপিত কম্পন ব্যাখ্যা করো। গ, উদ্দীপকের দ্বিতীয় তরঙ্গের বেগ নির্ণয় করো। ঘ অংশটি উচ্চতর দক্ষতামূলক এবং চিন্তামূলক। এটি 4টি অংশই থাকে, জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা, 4টি অংশই থাকে। সো একটু তোমাদের জেনে শুনে অ্যান্সার করতে হবে, বুঝে অ্যান্সার করতে হবে। বলা হলো যে উদ্দীপকের তরঙ্গোদয় কি ব্যতিচের সৃষ্টি করবে, বিশ্লেষণ করবে। তাহলে তোমরা কি করবে, এই তরঙ্গ দুটি ব্যতিচারের শর্ত তোমরা জানো, সেখানে বিস্তার কম্পাঙ্ক একই হইতে হবে। যদি আমাদের বিস্তার কম্পাঙ্ক এবং সরণ ভিন্ন হয় তাহলে ব্যতিচার সৃষ্টি হবে। আর যদি আমাদের বিস্তার কম্পাঙ্ক একই হয়, সরণ একই না হয়, সেক্ষেত্রে আমাদের অনুনাদ সৃষ্টি হবে। কারণ দুটি যদি একই দিক থেকে আপতিত হয় এবং একই কম্পাঙ্ক হয় তাহলে অনুনাদ সৃষ্টি করবে। আর যদি কম্পাঙ্ক ভিন্ন হয় সেটি বিট সৃষ্টি করবে। কারণ আমরা জানি দুটি তরঙ্গ তখনই বিট সৃষ্টি করে যখন তাদের কম্পাঙ্কের পার্থক্য থাকে। এবং এই বিট কি শ্রাব্য হবে? শ্রাব্য তখনই হবে যখন প্রতি সেকেন্ড উৎপন্ন বিটের সংখ্যা 10-এর কম হবে। আর যদি 10-এর বেশি হয় সেটি আমাদের বিট সৃষ্টি হবে, কিন্তু সেটি আমাদের শ্রাব্যতা সীমার বাইরে, ফলে সেটি শ্রাব্য হবে না। এই ঘটনা দিয়ে তোমরা বিশ্লেষণ করবে। তাহলে এই দুইটি তরঙ্গ থেকে কিভাবে কম্পাঙ্ক, কিভাবে বেগ, কিভাবে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে হয় সেই বিষয়টি আমরা আগের ক্লাসে একটি সমীকরণ দিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি। এটি সহজ, খুবই সহজ। যেমন প্রথম তরঙ্গের ক্ষেত্রে যদি আমি তোমাদেরকে বলি, এখানে ছিল কি, এ সাইন